পোস্টাল ব্যালট নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যে নিরপেক্ষতা নিয়ে, আপনি কি এর সঙ্গে আপনি জানেন কিছু? ব্যাপারটা হলো কি, পোস্টাল ব্যালট নিয়ে না এর মধ্যে বেশ স্ক্যান্ডাল হয়ে গেছে। আমরা তো এটা সবাই কিছু পত্রপত্রিকা দেখেছি, যেগুলো বিদেশে গিয়েছে সেগুলো একটা ঠিকানায় গিয়েছে, ওখান থেকে যে যার মতো নিচ্ছে, সিগনেচার করতেছে অনেক কিছু, এবং হয় একই লোকের সামনে প্রকাশ্যে দিচ্ছে। তো ওখানে এক ধরনের প্রভাব বিস্তারের ব্যাপার আছে বলে আমরা কিন্তু সন্দেহ করেছি। এই স্ক্যান্ডালের কীভাবে সমাধান করেছে এখনও যায় না। বাহরাইনে হয়েছে, মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটা জায়গায় হয়েছে। দেখেন, ঘটনা কিন্তু একটা দুইটা ঘটে, এবং একটা দুইটাই দিয়ে কিন্তু সন্দেহটা তৈরি হয়। এবং নির্বাচনের যদি আপনার নিরপেক্ষতা নিয়ে একবার সন্দেহ তৈরি হয়, সেটা কিন্তু মেটানো খুব কঠিন। আমার কাছে গতকালকে আমাকে দেশে যে পোস্টাল ব্যালটগুলো আছে, আমরা দেখলাম যে প্রায় 6 লাখ ব্যালট কিন্তু অলরেডি মানে তারা দেশের মধ্যে বিতরণ করেছে। এই ব্যালটগুলো যাদের কাছে গিয়েছে, মানে যারা নাকি নির্বাচনী কাজে অংশ নিচ্ছে, হয়তো নির্বাচনের কাজে পুলিশ অংশ নিচ্ছে, এক জেলা থেকে অন্য জেলায় গেছে, এবং তারা তো নির্বাচনী কাজে অংশ নিচ্ছে, তারা কিন্তু সাধারণত ভোট দিতে পারতো না। এবারই প্রথম তাদের সুযোগটা দেওয়া হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এই উদ্যোগটা যেটা করা হয়েছে সেটা কি মানে আপনার সন্দেহাতীতভাবে ভালোভাবে করা হয়েছে? এখানে কি বিতর্ক হচ্ছে না? এটা আমি বললাম এই কারণে যে আমার কাছে কালকে একজন দুজন আমাকে ইনফরমেশন দিল। তারা দেখাচ্ছে যে তাদের কাছে যে খামে করে এটা এসেছে ব্যালটটা, সেই খামের মধ্যে কয়েকটা কাগজ আছে। একটা কাগজ আছে কীভাবে ভোট দিয়ে দিতে হবে, একটা হলো কি ব্যালট পেপারটা আছে ওখানে, যে ব্যালট পেপারে আপনি উনি যে এলাকার, তাকে তো সে উল্লেখ করে দেয়, সেই এলাকার ব্যালট পেপার একটা তার কাছে আসে। এবং তারপরে সেটা আপনার ওখানে একটা অঙ্গীকারনামা আছে। আচ্ছা, অঙ্গীকারনামাটা হলো এমন যে আপনি অঙ্গীকার করছেন যে ওই অ্যাপের মাধ্যমে যে পূরণ করেছিলাম যিনি, আমি সেই ব্যক্তি, এটা অঙ্গীকার করছি আমি। ওখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা যে আমি করছিলাম, এইটা আমার নাম্বার, অঙ্গীকার করছি। এবং আমি এর নতুনভাবে অন্য কোনো জায়গায় ভোট ফিজিক্যালি দিতে যাব না, এই অঙ্গীকারটাও আছে। তারপরে অঙ্গীকার আমার নাম্বার নিচে তার সিগনেচার দিতে হয়, তার নাম লিখতে হয়, এবং তার ভোটার আইডি কার্ড লিখতে হয়, মানে এনআইডি কার্ড নাম্বার, এনআইডি নাম্বারটা দিতে হয়। তো এখন আমাকে যিনি পাঠিয়েছেন, যিনি বলছেন যে এই যে আমাকে এনআইডি নাম্বার এবং আমার নাম দিতে বলা হচ্ছে, এতে তো আমার এই ভোটের কোনো গোপনীয়তা আর থাকছে না। এই সবগুলি কাগজ কিন্তু একসঙ্গে ভরে আবার ওই খামে ঢুকে তাকে পাঠাতে হবে, ইলেকশন কমিশনে পাঠাতে হবে। ওইকে আমি যখন ওটা পাঠাবো, তখন ইলেকশন কমিশন তো জানলো কাকে ভোট দিয়েছে, আমি কাকে ভোট দিয়েছি। এখন যদি তারা এটা সংরক্ষণ করে, হয়তো আপনি বলবেন সংরক্ষণ এত কেন করবে, কিন্তু যদি করে, যদি তারা সংরক্ষণ করে, এবং ধরা যাক আমি যাকে ভোট দিলাম, যদি তারা ক্ষমতায় না আসে, যদি অপোনেন্টটা ক্ষমতায় আসে, এবং তারা যদি যে বলে যে পোস্টাল ব্যালটে দেশের মধ্যে যারা বিভিন্ন জায়গায় সরকারি কর্মকাণ্ড করে, নির্বাচন নিয়ে অংশ নিয়েছে, নির্বাচনী কর্মকাণ্ডে, তাদের তালিকাটা আমাদেরকে দাও যে তারা কারা কারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। এখন যদি আমি তার বিপক্ষে ভোটার হয়ে গেলাম, তো সেক্ষেত্রে আমাকে বলবে তুমি তো আমার দলের লোক না, তুমি ওই দলের লোক, অতএব তুমি বিদায় হও। এই প্রক্রিয়া তো আমাদের এখানে দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি বিএনপি জামাত করে বলে বিদায়, আবার এই আমলে দেখেছি আওয়ামী লীগ করে বলে বিদায়। তো এখানে তো আপনার প্রশাসনিক দক্ষতা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো যে তুমি কোন দল করো, কোন দলকে ভোট দাও, তোমার চাচা মামা খালা কে কোন দল করে, এটা। তো সেক্ষেত্রে যেহেতু আমি ভোট দিলাম এমন একটা পার্টিতে, তো আমি তো আমার চাকরিটাকে ঝুঁকির মধ্যে ফেলাই দিলাম একটা ভোট দিতে যাই, তাহলে আমি ভোট দেবো কেন? এখন এই যে অভিযোগটা উনি আমাকে করলেন, এটার আমি কিন্তু কোনো জবাব পেলাম না। আমি তাকে একটা সান্ত্বনা দেব, আমি কিন্তু দৃশ্যতে কোনো কিছু পাইলাম না বলার মতো। ইলেকশন কমিশন এটা কী জবাব দেবে আমি জানি না। আমার কাছে মনে হয় মাঝে মাঝে এটা বোধ হয় আনাড়ি, এই আনাড়ি লোকদেরকে এত বড় কাজ করার দায়িত্ব কেমনে করে দিল আমি এটা বুঝলাম না। আর 2 নম্বর হলো কি, এটা কিন্তু আসলে একটা অন্য অন্য নির্বাচনের তুলনায় অনেক বেশি আমাদের কিন্তু ডাইমেনশন আছে। এই ডাইমেনশনগুলো আপনার একই দিনে 2টা ভোট, আপনার ওই হানা ভোট দিবেন, ওটা নিয়ে তো আরেক স্ক্যান্ডাল, ওটা তো ভয়ঙ্কর। মানে ওটা তো আমি তো মনে করি যে হানা ভোটটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত, মানে একদম বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই হানা ভোট নিয়ে কী হয়েছে দেখেন, সরকার শুরুর দিন থেকে হানা ভোটের হার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাইছে, এবং ওনার যারা লোকজন উপদেষ্টা আছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। এক উপদেষ্টা, এই স্বাস্থ্য উপদেষ্টা, সেই সিলেটে যাই বলতেছে যে গণভোটে হাতে ভোট দেওয়াটা হলো ফরজে কিফায়া। আর এটা ফরজে কিফায়া কেমনি এটা বুঝলাম না, বলে দিল একটা কথা। আর
আলী আসা বলতেছে 47 দেশে নাকি হায়না ভোটের পক্ষে গভর্নমেন্ট নাকি হার পক্ষে নামছে। তো এগুলি বলার পরে প্লে কার্ড দেখলাম, বিভিন্ন কিছু হইলো, বিপুল অঙ্কের অর্থ খরচ হইলো, এবং অনেক জায়গায় জানেন এটা একটা ওয়ার্কশপ হয়েছে সরকারি কর্মকর্তাদের মধ্যে, এবং ওয়ার্কশপে বলা হয়েছে কিভাবে তোমরা হার পক্ষে পরিচালনা চালাবা, এবং ওয়ার্কশপে অংশগ্রহণকারীদেরকে 1400 করে টাকাও দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে বিপুল ব্যয় করা হলো, করার পরে হঠাৎ করে ইলেকশন কমিশন বলল বন্ধ করে দিল যে এটা করা যাবে না, এবং ইলেকশন কমিশন তার আরপিও থেকে দেখাই দিল 86 নম্বর ধারায় আছে যে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এই হা অথবা না যে কোনো একটার পক্ষে যদি পরিচালনা চালায় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ, এবং সেটা দণ্ড হলো মিনিমাম 1 বছরের কারাদণ্ড, ম্যাক্সিমাম 5 বছরের কারাদণ্ড। তাহলে 1 বছরের কম তো নাই, তাহলে যত জেলার প্রশাসক আছে সবাই তো 1 বছরকে জেলে যাওয়া উচিত, তাই তো আইনটা তাই তো উচিত। তো এই যখন ঘটনা ঘটছে, বিপুল অর্থের অপচয় হচ্ছে, তখন ইলেকশন কমিশনের কি করা উচিত? তাদের বলা উচিত যে এই ইলেকশনটা নিরপেক্ষ নাই, কারণ এটা অলরেডি সরকারের পক্ষে নেমে গেছে, অনেক কর্মচারী এর পেছনে দণ্ডনীয় অপরাধ করেছে, কাজে এই ইলেকশনটা হতে পারে না। ইলেকশন কমিশনের যদি মেরুদণ্ড থাকে তাদের উচিত হবে এই মুহূর্তে বলা যে এই গণভোট আমরা করতে পারবো না। কিন্তু আমি সেরকম কোনো সম্ভাবনা দেখি না, কারণ ওনারা যেভাবে ঝুঁকে ঝুঁকে চলেন এবং ঝুঁকে ঝুঁকে কথা বলেন, ওনাদের আদৌ কোনো মেরুদণ্ড আছে কিনা আমার সন্দেহ। নিরপেক্ষতা আমরা তো দেখতে পাচ্ছি না। আমি তার সঙ্গে একমত যে গণভোট বন্ধ করে দেওয়া উচিত, কারণ আপনার সাধারণ মানুষকে তো আপনি বোঝাতে পারেন নাই পক্ষে হায়ের পক্ষে কি নায়ের পক্ষে কি, আপনার সেই ক্যাপাসিটি বিল্ডিংটা ছিল না, রাজনৈতিক দলগুলির সেই কর্মী বাহিনী ছিল না। মানুষকে এখন 4টার ভেতরে নাকি 47টা না 50টা ধারা এটার জিস্ট করে এনেছে, এটার কোনো মার্কাও নাই। আমি তো ধরেন নিরক্ষর ভোটার, আমি মার্কা বুঝি, আমি তো গণভোটে হা না চিনি না, আমি পড়তে পারি না, তো তখন কি করবেন আপনি? এবং আমরা কেন জনপ্রতিনিধিদের উপরে প্রথমবারের মতো আস্থা রাখলাম না? তারা নির্বাচিত হয়ে আইনসভায় গিয়ে তারা আইন প্রণয়ন করবে, তারা ভালো মন্দ কী করবে, পরবর্তী নির্বাচনে সেটার যদি মধ্যবর্তী নির্বাচন হয় তাহলে তাদের সেই জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনতে পারি আমরা। কিন্তু এইটা কেন জোর করে চাপিয়ে দেওয়া হলো, এটার তো ফিলোসফিটা আমি বুঝতে পারি না। এটা জোর করে ইয়ে করলো, এবং জামাত এটা নিয়ে মানে আগেই হইতে হবে, তারপরে এটা নিয়ে তারা অ্যাডামেন্ট হলো, সেগুলি নিয়ে কত নাটক আমরা দেখলাম, একটার পর একটা কিন্তু নাটকীয়তা আমরা দেখতে পাচ্ছি, সেগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ করছে নির্বাচনের নিরপেক্ষতাকে, আপনি যেটা বললেন। এবং জন আস্থাটা নষ্ট হচ্ছে ক্রমাগত দেখা যাচ্ছে, সেটাই একটা উদ্বেগের বিষয়, একটা মানে আমাদের চিন্তার বিষয়। এই যখন অবস্থা, তখন কি এই নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পারবে? সেখানে তো সংশয়টা দিন দিন প্রকট হচ্ছে। কি সংশয়টা কেন আপনার? সংশয়টা হচ্ছে কারণ তারা সেভাবে যদি এই যে বলা হলো যে হানা ভোটের পক্ষে সরকারি কর্মচারী, তো এইটা তাদের আগে হুঁশ ছিল না? তাদের আইন কানুন আছেন, সমস্ত দেশ এখন চলে গেছে নির্বাচন কমিশনের আন্ডারে। সমন্বয়হীনতা আছে একটা, তারপরে অর্থ অপচয় আছে কলমে, কিন্তু বাস্তবে না। বাস্তবে সেরকম মেরুদণ্ড তো আমরা দেখতে পাচ্ছি না। এটা তো প্রমাণিত, এবং তারা যতই বলছে মুখে মুখে, কিন্তু কাজের মধ্যে তো আমরা সেটা দেখছি না, দৃঢ়তাটা দেখছি না। এবং প্রশাসনের উপরে নির্ভরশীলতা এত বছর চলে গেছে একটা দেশের, সেখানে কিন্তু প্রশাসনের উপরে, আমলাতন্ত্রের উপরে তার নির্ভরতা তাদের কমে নাই। আমরা ভারতেও দেখেছি টিএন সেশন, যে চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার, তার নামে কাঁপতো পুরা ভারত। আমরা তো সেইটার অর্ধেকও তো আমরা পাচ্ছি না কোনো সময়।